হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো-জি-8-এ। বন্ধুরা, বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পলাশী যুদ্ধের পূর্ববর্তী সময়ে নবাব সিরাজউদ্দৌলার মনস্তত্ত্ব নিয়ে। আজকে আমরা জানব পলাশী যুদ্ধের আগের রাতের ঘটনাবলী, আর এর ভেতর দিয়ে বুঝতে চেষ্টা করব নবাব সিরাজউদ্দৌলাকে। সময় 1757 সালের 22শে জুন, গভীর রাত্রি। সিরাজ চিন্তিত মুখে পায়চারি করছেন শিবিরের ভেতরে। সিরাজ পায়চারি করতে করতে আপন মনে বলেন, দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হলো, শুধু ঘুম নেই শিয়াল আর সিরাজউদ্দৌলার চোখে। এমন সময়ে মোহনলালের প্রবেশ ঘটে সেখানে। নবাবকে কুর্নিশ জানায় বিশ্বস্ত সেনাপতি। মোহনলাল কুর্নিশ করে দাঁড়াতেই সিরাজ বলেন, সত্যি অবাক হয়ে যায় মোহনলাল, ইংরেজ সভ্য জাতি বলেই শুনেছি। তারা শৃঙ্খলা জানে, শাসন মেনে চলে, কিন্তু এখানে ইংরেজরা যা করছে সে তো স্পষ্ট রাজদ্রোহ। একটি দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তারা অস্ত্র ধরছে, আশ্চর্য। মোহনলাল নবাবের কথার প্রতি উত্তরে বলে, ইংরেজের পক্ষে মোট সৈন্য 3000-এর বেশি হবে না, তবে তারা অস্ত্র চালনায় সুশিক্ষিত। নবাবের পক্ষে সৈন্য সংখ্যা 50,000-এর বেশি। ছোট বড় মিলিয়ে ইংরেজদের কামান আছে গোটা 10। বিপরীতে নবাবের বাহিনীর কামান 50টার বেশি। শুনে সিরাজ বলেন, এখন প্রশ্ন হলো আমাদের সব সিপাই লড়বে কিনা এবং সব কামান থেকে গোলা ছুটবে কিনা। মোহনলাল অবাক হয়ে বলে, জাহাপনা। সিরাজ উত্তর দেন, এমন আশঙ্কা কেন করছি তাই জানতে চাইছো তো? মির্জাফর, রায়দুর্লভ, ইয়ারলুৎফ খাঁ নিজের সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে, কিন্তু আমার বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না যে ওরা ইংরেজের বিরুদ্ধে লড়বে। মোহনলাল জানায়, মির্জাফরের আরও একটি গোপন চিঠি ধরা পড়েছে। নবাব সেটি হাতে নিয়ে পড়ার পর ক্ষোভে মুচড়ে ফেলেন। এরপর মোহনলাল জানায়, ক্লাইভেরও 3টি চিঠি তাদের হাতে এসেছে। ক্লাইভ সিপাহসালার মির্জাফরের জবাবের জন্য যেন পাগল হয়ে গিয়েছে। সিরাজ মন্তব্য করেন, সাংঘাতিক লোক এই ক্লাইভ, মতলব হাসিল করার জন্য যে কোনো অবস্থার ভেতর ঝাঁপিয়ে পড়ে। ওর কাছে সব কিছুই যেন বড় রকমের জুয়ো খেলা। কথা শেষ হওয়ার আগেই শিবিরে প্রবেশ করে মীর মর্দান। খবর দেয়, ইংরেজ সৈন্য লক্ষ্যভাগে আশ্রয় নিয়েছে। ক্লাইভ এবং তার সেনাপতিরা উঠেছে গঙ্গা তীরের ছোট একটা বাড়িতে, যেটি এখান থেকে প্রায় 1 ক্রোশ দূরে। এরপর সিরাজ জানতে চান মীর মর্দানের ফৌজও সাজানো হয়েছে কিনা। মীর মর্দান একটা প্রকাণ্ড নকশা নবাবের সামনে মেলে ধরে, বলে, আমরা সব গুছিয়ে ফেলেছি। তারপর নবাবকে নকশা দেখাতে দেখাতে বর্ণনা করে যায়, আপনার ছাউনির সামনে থাকবে মোহনলাল, সাফরে আর আমি। আরও ডান দিকে গঙ্গার ধারে এই ঢিবিটার উপরে একদল পদাতিক আমার জামাই বদ্রি আলী খাঁর অধীনে যুদ্ধ করবে। তাদের ডান পাশে গঙ্গার দিকে একটু এগিয়ে যাবে নৌবে সিংহাজারির বাহিনী। বাদিক দিয়ে লক্ষ্যবাগ পর্যন্ত অর্ধচন্দ্রাকারে সেনাবাহিনী সাজিয়েছেন সিপাহসালার, রায়দুর্লভ রাম আর ইয়ারলুৎফ খাঁ। নকশা দেখা শেষ করে নবাব কিছুক্ষণ পায়চারি করেন। তারপর বলেন, আমি কি দেখেছি জানো? কেমন যেন অঙ্কের হিসেবে ওদের সুবিধের পাল্লা ভারী হয়ে উঠেছে। মীর মর্দান বলে, ইংরেজদের ঘায়েল করতে সেনাপতি, মোহনলাল, সাফরে আর আমার বাহিনী যথেষ্ট। কিন্তু সিরাজ এই কথায় সন্তুষ্ট হন না। তিনি বলেন, ঠিক তা নয় মীর মর্দান, আমি জানি তোমাদের বাহিনীতে 5000 ঘোড়াসওয়ার আর 8000 পদাতিক সেনা রয়েছে। তারা জান দিয়ে লড়বে, কিন্তু সমস্ত অবস্থাটা কি দাঁড়াচ্ছে এসো তোমাদের সঙ্গে আলোচনা করি। নবাব বলতে থাকেন, মির্জাফরের বাহিনী সাজিয়েছে দূরে লক্ষ্যভাগের অর্ধেকটা ঘিরে। যুদ্ধে তোমরা হাঁটতে থাকলে ওরা 200 কদম এগিয়ে ক্লাইভের সঙ্গে মিলবে বিনা বাধায়, যেন নিশ্চিন্তে আত্মীয় বাড়ি যাচ্ছে। মির্জাফরের উপস্থিতি
নিশ্চিতভাবেই মনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করার মতো ছিল। শিবিরের সামনে তার বাহিনীকে রাখা হয়নি, উল্টো নবাব শিবিরে আক্রমণ করে বসতে পারে এই শঙ্কায়। পেছনে রেখে আসা হয়নি, কারণ তা করলে হয়তো রাজধানী দখল করে বসত মীর জাফর। এখন যেখানে আছে সেখান থেকে উল্টো নবাব সৈন্যের উপরে গুলি চালানোর সম্ভাবনাকেও নাকচ করে দেয়া যায় না। মীর মর্দান বলে, এত চিন্তিত হবার কারণ নেই জাহাপনা, আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না। জবাবে নবাব বলেন, আমি জানি, তাই আরও বেশি ভরসা হারিয়ে ফেলছি। তোমাদের প্রাণ বিপন্ন হবে, অথচ স্বাধীনতা রক্ষা হবে না, এই চিন্তাটাই আজ বেশি করে পীড়া দিচ্ছে। মোহনলাল এই কথা শুনে আত্মবিশ্বাসের সাথে বলে, জয়ী আমরা হব জাহাপনা। সিরাজ নিজেও পরাজয়ের চিন্তা ঠাঁই দিচ্ছেন না মাথায়, কিন্তু মীর জাফরের মতো লোককে সেনাবাহিনীর গোলযোগ এড়াতে কালকের যুদ্ধে সর্বময় কর্তৃত্ব দিতে হবে। এই বিষয়টি নিয়ে নবাব খুবই চিন্তিত। সিরাজ বলতে থাকেন, আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তিতে নয় মোহনলাল, আমার একমাত্র ভরসা আগামীকাল যুদ্ধক্ষেত্রে বাংলার স্বাধীনতা মুছে যাওয়ার সূচনা দেখে মীর জাফর, রায়দুর্লভ, ইয়ারলুৎফদের মনে যদি দেশপ্রীতি জেগে ওঠে, সেই সম্ভাবনাটুকু। এমন সময় বাইরে গোলযোগ শোনা যায় হঠাৎ। খানিক বাদেই দুজন প্রহরী এক লোককে হাজির করে নবাবের সম্মুখে। প্রহরীরা জানায়, এই লোক নবাবের ছাউনির দিকে এগোবার চেষ্টা করছিল। মীর মর্দান লোকটিকে দেখে বলে ওঠে, এ তো কমর বেগ জমাদার, মীর জাফরের গুপ্তচর উমর বেগের ভাই, এও গুপ্তচর। কৌশলী কমর সহসাই মাটিতে লুটিয়ে পড়ে আর বলতে থাকে, আমি জাহাপনার কাছে বিচারের জন্য এসেছি, আমাকে আসতে দেয় না, তাই চুরি করে হুজুরের কদম মোবারকে ফরিয়াদ জানাতে আসছিলাম। এরপর সিরাজ তাকে তার ফরিয়াদ খুলে বলতে বলেন। তখন কোমর বলে, আমার ভাইকে সেনাপতি মোহনলালের হুকুমে খুন করা হয়েছে হুজুর। নবাব সিরাজউদ্দৌলা এই শুনে মোহনলালের দিকে তাকালে বিশ্বস্ত সেনানি জবাব দেয়, গুপ্তচর উমর বেগ জমাদার হাতে নাতে ধরা পড়েছিল জাহাপনা, ক্লাইভের চিঠি ছিল তার কাছে। প্রহরীদের হাতে ধরা পড়বার পর সে পালাবার চেষ্টা করে, ফলে প্রহরীদের তলোয়ারের ঘায়ে সে মারা পড়েছে। সিরাজ মোহনলালের উপর থেকে দৃষ্টি সরিয়ে কিছুক্ষণ পায়চারি করে চিন্তিতভাবে বলেন, কথায় কথায় মৃত্যু বিধান করাটাই শাসকের সবচাইতে যোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে আমি সন্দিহান মোহনলাল। এরপর তিনি প্রহরীদের কোমরের দিকে ইঙ্গিত করে বলেন, একে নিয়ে যাও, কাল যুদ্ধ শেষ হওয়ার পর একে মুক্তি দেবে। কোমর আশা করেছিল নবাব মোহনলালের বিরুদ্ধে রোষে উঠবেন, তা হচ্ছে না দেখে কোমর বলে ওঠে, এই কি জাহাপনার বিচার? বিচক্ষণ সিরাজ এই কথা শুনে জবাব দেন, আমি জানি এখানে এ অবস্থায় শুধু ফরিয়াদ জানাতেই আসবে, এতটা নির্বোধ তুমি নও। তারপর প্রহরীদের কঠোর স্বরে নির্দেশ দেন কোমরকে এখান থেকে নিয়ে যেতে। এরপর তিনি মোহনলাল ও মীর মর্দানকেও কিছুক্ষণ বিশ্রাম নিতে বলেন। সবাই বেরিয়ে যাওয়ার পরেও সিরাজ পায়চারি করতে থাকেন। এমন রাতে কি আর ঘুম আসে? রেহেলে রাখা কোরআন শরীফের কাছে গিয়ে জায়নামাজে বসলেন সিরাজ। এরপর কোরআন শরীফ তুলে ওষ্ঠে ঠেকিয়ে রেহেলের উপর রেখে পড়লেন কিছুক্ষণ। খানিক বাদে দূর থেকে আজানের ধ্বনি ভেসে এলো। বন্ধুরা, পরের দিনের ঘটনা সম্পর্কে তোমরা জানো। সম্পূর্ণ নাটকটি পড়ার পরেও প্রকৃতপক্ষে সিরাজের ভুল কোথায় ছিল তা খুঁজে বের করা দুষ্কর। সিরাজ যেন সব দিক থেকেই দুর্ভাগ্যকে বরণ করে নিয়েছিলেন। পলাশীর যুদ্ধে পরাজয় বরণ করাই ছিল তার নিয়তি। তাহলে আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আমরা প্রবেশ করব নতুন আলোচনায়। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। পলাশী যুদ্ধের আগের রাত, রাত্রি দ্বিপ্রহর। নিজের শিবিরে সেনাপতি মোহনলালের কাছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে কথা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার।
মীর জাফরের বিশ্বাসঘাতকতা নবাবের কাছে আর গোপন নেই। ক্লাইভের কাছে মীর জাফরের লেখা চিঠি ধরা পড়েছে নবাবের কাছে। আগামীকালের যুদ্ধে মীর জাফরের ভূমিকা কি হবে এই নিয়ে দারুণ সংশয়ে আছেন সিরাজ। এমন সময় মীর মর্দান প্রবেশ করে যুদ্ধের পরিকল্পনা নবাবকে বোঝাতে। সুষ্ঠু পরিকল্পনা দেখেও নবাব যেন জোর পান না মনে। অভ্যন্তরীণ গোলযোগ এড়াতে মীর জাফরের প্রধান সেনাপতির দায়িত্ব কেড়ে নেওয়া সম্ভব নয়। এমন বিশ্বাসঘাতকের হাতে যুদ্ধের মতো দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় নবাবের একটাই আশাবাদ, অন্তত বাংলার পরাজয় নিজ হাতে বরণ করতে চাইবে না তার সেনাপতি, তা সে যতই হীন হোক না কেন।